শিল্প বিপ্লব নিয়ে আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, তেজগাঁও কলেজের অর্থনীতির একজন প্রভাষক। আজকে পাশ করি অ্যান্টিবায়োটিকে ইতিহাস দ্বিতীয় পত্রে আমরা আলাপ করব হচ্ছে ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন। এখানে মাথায় রাখতে হবে যে শিল্প বিপ্লব এবং ফ্রেঞ্চ রেভলিউশন কিন্তু দুইটা ডিফারেন্ট ঘরানার রেভলিউশন এবং দুইটা ডিফারেন্ট ঘরানার পরিবর্তন। এই জায়গাতে যদি আমরা একটু আসি যে তৎকালীন সময় ফ্রান্সের সোশ্যাল স্ট্রাকচার কেমন ছিল। এখানে প্রথমে ছিল যাজক, মানে যারা কিনা ধর্ম নিয়ে কাজ করতেন বা যারা কিনা রিলিজিয়ন নিয়ে ফোকাস ছিলেন, যেটা আমাদের এই অঞ্চলে যারা ইমামদের মতো বা পাদ্রীদের মতন। এই যে যাজক যারা ছিলেন তার নিচে ছিল হচ্ছে অভিজাত, মানে যাদের কাছে ওই সমাজের অধিকাংশ রিসোর্সের নিয়ন্ত্রণ ছিল। যাজকের কাছে ছিল ধর্মীয় নিয়ন্ত্রণ বা ধর্মীয় আধিপত্য, আর অভিজাতদের কাছে ছিল সম্পদগত আধিপত্য, রিসোর্সের নিয়ন্ত্রণ। কিন্তু আনফর্চুনেটলি এই দুইটাকে আমরা ওই সময় কাউন্ট করা হতো যে সমাজের উপরের শ্রেণী। আনফর্চুনেট ব্যাপারটা হচ্ছে এই দুইটা উপরের শ্রেণীর সংখ্যা কিন্তু মাত্র 5% ছিল, কারণ এই দুইটার বাইরে যে নিচের শ্রেণীটা ছিল, যাদেরকে সামাজিকভাবে ছোট শ্রেণী হিসেবে ধরা হতো, এই সাধারণ মানুষ ছিল তৃতীয় শ্রেণীতে এবং তাদের সংখ্যা ছিল প্রায় 95%। মজার ব্যাপারটা হচ্ছে সংখ্যায় তারা 95% হলেও সমাজের সকল আয় বা সমাজের সকল পিছের উপরে সকল ধরনের নিয়ন্ত্রণ কিন্তু এই 95% জনগোষ্ঠীর ছিল না, মানে এই সাধারণ মানুষের ছিল না। তার অর্থ হচ্ছে এই নিয়ন্ত্রণ ছিল যাজক এবং অভিজাতদের, এবং যাজক এবং অভিজাতদের উপরে এই নিয়ন্ত্রণ থাকার ফলাফলটা কি হলো? ফলাফলটা হচ্ছে এই সাধারণ মানুষটা হচ্ছে ক্রমাগত বঞ্চিত হওয়া শুরু করলো। ঝামেলাটা হচ্ছে যখন কিনা সোশ্যাল স্ট্রাকচারে এইরকম একটা বৈষম্য তৎকালীন ফ্রান্সে ছিল, মানে প্যারিসে ছিল বা ওই মনার্কিতে ছিল, তখন এই জায়গা থেকে শাসক হিসাবে পাওয়া যায় ষোড়শ লুইকে। এই বেচারা শাসক ছিল হচ্ছে একটু বোঝা। কিরকম? সে হচ্ছে কি করে, অতিরিক্ত করের বোঝা, মানে গ্যাভেল এবং তাইয়া এরকম বেশ কিছু কর সে চাপায় দেয়, এবং তৎকালীন সময় তার নেতৃত্ব ছিল অত্যন্ত প্রশ্নবিদ্ধ, এবং রাজকোষের মানে সরকারি যে ট্রেজারার বা রাজকোষটা ছিল সেখানেও টাকা পয়সা খুব একটা ছিল না। দেখো, প্রথমে বিপ্লবের পটভূমি হিসাবে এক ধরনের বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা ফ্রান্সে প্রচলিত ছিল বা ফরাসি দেশে প্রচলিত ছিল। আবার সেইখানে কি হলো, লুই ষোড়শ নামে যে রাজা ছিল, সেই রাজাও ছিল হচ্ছে এক ধরনের অদক্ষ, মানে দক্ষ কোনো রাজা সে ছিল না। কিন্তু ঠিক সেই জায়গায় প্যারালাল ওয়েতে কিছু দার্শনিক ওই সমাজে তৈরি হয়, যার ভিতরে একজন দার্শনিক নাম হচ্ছে রুশো, যার একটা লাইন খুব বিখ্যাত: মানুষ স্বাধীন হয় জন্মায় কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। মানে মানুষ স্বাধীন হয় জন্মায়, কিন্তু সামাজিক ব্যবস্থা বা সামাজিক বৈষম্য, সেই সামাজিক বৈষম্য কি করে বেসিক্যালি সেই সামাজিক বৈষম্য কি করে, সামাজিক বৈষম্য তাকে হচ্ছে পরাধীন করে রেখে দেয়। এই যে সোশ্যাল কন্ট্রাক্টের মাধ্যমে তিনি বলেন যে জনগণের সার্বভৌমত্ব, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে 95% মানুষ যারা ছিল সংখ্যায় বেশি কিন্তু তাদের আধিপত্য ছিল না, তারা ছিল বৈষম্যের শিকার, এরাই যে সার্বভৌম, এরাই যে সবচেয়ে বেশি অধিকার পাওয়ার দাবি রাখে, এদের কথা অনুযায়ী যে স্টেটকে চলা দরকার, এই বিষয়টা জ্যাক রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির মাধ্যমে প্রতিষ্ঠা করে। শুধুমাত্র রুশো নয়, তখন মন্টেস্কু নামে আরেকজন দার্শনিক একটা তত্ত্বায়নকে বলে ক্ষমতার স্বাতন্ত্র্যীকরণ বা সেপারেশন অফ পাওয়ার। এই জায়গা থেকে এসে তিনি ষোড়শ লুইকে সরাসরিভাবে একটা বুদ্ধিভিত্তিক আক্রমণ করে। যখন কিনা দেখা যাচ্ছে ষোড়শ লুই হচ্ছে একটা অদক্ষ রাজা, সে তার রাজকোষে টাকা নাই, অথচ তার বিলাসের জন্য সে একের পর এক কর চাপাচ্ছে, তখন মন্টেস্কু বলতেছে যে রাজার কোনো ক্ষমতাই থাকা উচিত না, কারণ রাজা ইজ নট দ্য ওনার অফ স্টেট। রাজা হচ্ছে রাষ্ট্রের মালিক নয়। রাষ্ট্রের মালিককে সে তখন রুশোর সাথে তাল মিলে বলে রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ। কোন জনগণ? ওই 95% জনগণ। এখন দেখো, প্রথমে তো রুশো একটা অ্যাটাক দিল, তারপরে মন্টেস্কু এসে আরেকটা অ্যাটাক দিল। এই অ্যাটাকটা এই জায়গাতে থেমে থাকে নাই। তৎকালীন সময়ে ভলতেয়ার নামে আরেকজন দার্শনিক ছিলেন, উনি এবার এসে অ্যাটাকটা করলো ডিরেক্টলি
এই ফরাসি সমাজের যে যাজকটা আছে বা যাজকরা বা পাদ্রীরা যারা আছে, যারা ধর্মীয় নেতারা আছে, তাদের উপর আক্রমণ করল। আক্রমণ করে তিনি স্পষ্ট করে বলেন যে গির্জা এবং রাজতন্ত্র কুসংস্কারের কথা বলে এবং এরা হচ্ছে মানুষকে স্বাধীনভাবে কথা বলতে দেয় না। মানে এই যে উনি ব্যাপারটাকে আরো বেশি কম্প্রিহেন্সিভ করে ফেলেন। উনি যেটা বলার চেষ্টা করেন যে এই যে 95% এই যে যাজক আছে, এই যে অভিজাত আছে, এরা হচ্ছে মানুষকে জিম্মি করে রাখে, এরা মানুষকে কথা বলতে দেয় না, এরা মানুষকে কুসংস্কার দ্বারা পরিচালিত করে। তার মানে দেখো, একই সময় যখন রাজা অযোগ্যতার পরিচয় দিচ্ছিলেন, ঠিক সেই সময় রুশো, মন্টেস্কো, ভলতেয়ারের মতো 3জন তৎকালীন মহান ফরাসি দার্শনিক হচ্ছে তাদের বিরুদ্ধে একটা বুদ্ধিভিত্তিক লড়াই শুরু করলো। অবস্থাটা আরও খারাপ হয়, কারণ তৎকালীন সময় এই রুশো, মন্টেস্কো, ভলতেয়াররা ইউরোপে একা ছিলেন না। কারণ ইউরোপে তখন একটা আন্দোলন চলতেছিল, যেটাকে বলা হয় বাংলায় আলোক প্রাপ্তি, বা ইংলিশে আমরা খুব সুন্দর করে বলি এনলাইটেড মুভমেন্ট। এনলাইটেড মুভমেন্ট বলে যে কুসংস্কার থেকে বের হয়ে এসে মানুষকে যুক্তিবাদী এবং স্বাধীন হতে হবে, যেটা কিনা ফরাসিদের এই বিবেচনা বোধকে জাগ্রত করে যে ফুল ইউরোপে যখন বাক স্বাধীনতার কথা বলা হচ্ছে, কুসংস্কার বিরুদ্ধে কথা বলা হচ্ছে, যুক্তিবাদিতার কথা বলা হচ্ছে, এবং একই সাথে তাহার দেশের যে 3জন দার্শনিক রুশো, মন্টেস্কো, ভলতেয়ার একই কথা বলছেন, তখন ফরাসির এই 95% জনতা, মানে এই সাধারণ জনগণ বোঝা শুরু করে যে যেভাবে ফরাসি সমাজ ব্যবস্থা চলছে, ফরাসি যাজকরা চলছে, যেভাবে ফরাসি তৎকালীন রাজা ষোড়শ লুই চলছে, সেইভাবে হচ্ছে চলা উচিত না। এই জায়গাতে ষোড়শ লুইয়ের ঔদ্ধত্য এমন পর্যায়ে চলে গেছিল, তৎকালীন সময় ষোড়শ লুই ডিরেক্ট একটা ঘোষণা দিয়ে ফেলে, আই অ্যাম দ্য স্টেট। মানে সে জনগণের দাবি বা জনগণের চাহিদা বা সমাজের পরিবর্তন বোঝার তো চেষ্টাই করলো না, উল্টা সে সব কিছুকে অস্বীকার করে বলে ফেললো আই অ্যাম দ্য স্টেট। মানে সে নিজেই একটা রাষ্ট্র, সো এখানে আর কাউকে দরকার নাই। ফলাফলটা কি হইল? ফলাফলটা হচ্ছে 1789 সালে এই যে তৃতীয় শ্রেণী, মানে ওই যে সাধারণ মানুষের কথা আমরা বলছি, এরা আসলে একটা সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত একত্রিত হওয়ার একটা শপথ নেয়। সেই শপথটাকে বলা হয় টেনিস কোর্ট। এবং এই আন্দোলন হচ্ছে, আমরা যেমন প্রায় দেখি যখন একটা স্বৈর শাসক থাকে বা যখন কিনা একজন রাজা নিজেকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মনে করে, তখন সে যেটা করে মানুষকে ভয় দেখানোর জন্য টর্চার ছেল বা নির্যাতনের জন্য কিছু জায়গা তৈরি করে, এবং যেখানে সাধারণ মানুষদেরকে বা যারা তাকে পছন্দ করছে না বা যারা তার বিরুদ্ধে কথা বলছে তাদেরকে নির্যাতন করার জন্য একটা জায়গা তৈরি করে। যেমন আমরা কয়েকদিন আগে আমাদের দেশে আয়নাঘরের কথা আমাদের দেশে আলোচনায় এসেছিল, তো ওই দেশেও একটা আয়নাঘর ছিল আরও বড় আকারে, যেটাকে আমরা বলি বাস্তিল দুর্গ। তো বাস্তিল দুর্গ ছিল হচ্ছে তৎকালীন সময়ে জনগণদের হচ্ছে কি করার, জনগণদের অত্যাচারের প্রতীক। মানে বাস্তিল দুর্গতেই হচ্ছে এই স্বাধীন চেতা যে 95% মানুষ, তাদের উপর অত্যাচার অবিচারটা ওইখান থেকে করা হতো এবং নির্যাতন করা হতো। সাধারণ জনগণ তখন হচ্ছে কি করে, বাস্তিল দুর্গ দখল করে নেয় এবং এই বাস্তিল দুর্গ দখলের মাধ্যমে বেসিক্যালি ষোড়শ লুইয়ের যে রাজত্ব বা সেই যে মনার্কি বা বংশানুক্রমিক শাসন, তার একটা পতন ঘটে। এই পতনের জায়গা থেকে পরবর্তী রবেসপিয়ারের নেতৃত্বে জ্যাকোবিয়ানরা ক্ষমতায় আসে এবং তারা হচ্ছে এসে কি করে, তারা বেসিক্যালি এসে নির্দিষ্ট শাসন কাঠামো স্পষ্টভাবে প্রতিষ্ঠিত না করে তারা হচ্ছে গিলিটিনে চড়িয়ে হাজার হাজার বিপ্লবের বিরোধী পক্ষ বা যাদেরকে বিরোধী তারা মনে করতেন তাদেরকে হত্যা করে। এবার বলে আসি, গিলোটিন ছিল ফরাসি বিপ্লবের সময়কায় মানুষকে হত্যা করার একটা মেশিন। এই জায়গা থেকে পরবর্তীতে যেটা হয় যে ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান বা মানবাধিকার ঘোষণা জারি হয় এবং ফাইনালি হচ্ছে ফরাসি বিপ্লবের মাধ্যমে ষোড়শ লুইয়ের পতন ঘটে এবং পরবর্তীতে এই ফরাসি বিপ্লব এখানেই থেমে থাকে না, বিপ্লব প্রতি বিপ্লব প্রতি বিপ্লব বিপ্লব এভাবে ক্রমাগত ঘটতে থাকে এবং ফরাসি বিপ্লব চূড়ান্ত আকার ধারণ করে যখন কিনা নেপোলিয়ন বোনাপার্ট হচ্ছে ফরাসিদের ক্ষমতায় আসে। এখন দেখি এই যে আমরা এতক্ষণ যে আলাপটা করলাম, এইখান থেকে কোন কোন এমসিকিউ আসতে পারে। তার আগে বোর্ডটা একটু পরিষ্কার করে নিই। এই যে বোর্ড পরিষ্কার শেষ।
প্রথম প্রশ্ন হচ্ছে কয়টা অংশে মানুষ বিভক্ত ছিল? 3টা অংশে। এটা একটা এমসিকিউ। সেকেন্ড হচ্ছে 95% মানুষ কোন শ্রেণীতে ছিল? 3য় শ্রেণীতে। থার্ড হচ্ছে ষোড়শ লুই কে ছিলেন? ফোর্থ হচ্ছে এনলাইটেড মুভমেন্ট বা আলোকপ্রাপ্তির আন্দোলন কোথায় সংঘটিত হচ্ছিল? ইউরোপে। রুশোর বইয়ের নাম কি? সোশ্যাল কন্ট্যাক্ট। উল্টাভাবে বললে সোশ্যাল কন্ট্যাক্ট বইয়ের লেখক কে? রুশো। রুশোর বিখ্যাত উক্তি কি? মানুষ স্বাধীন হয় জন্মায় কিন্তু সর্বত্রই সে স্বাধীন। মন্টেস্কুর তত্ত্বের নাম হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণের তত্ত্ব। এইটা যদি আমি ধরি 6, এটা হচ্ছে আমার 7 নম্বর একটা এমসিকিউ। ভলতেয়ারের তত্ত্ব হচ্ছে আমার 8 নম্বর একটা এমসিকিউ। এরপরে হচ্ছে টেনিস কোর্টের শপথ কোথায় হয়, কেন হয়? এটা আমার 9 + 10 দুইটা এমসিকিউ। এরপর হচ্ছে বাস্তিল দুর্গের পতন হচ্ছে আমার 11তম এমসিকিউ এবং জ্যাকোবিয়ানের নেতৃত্বে গিলিটেনের হত্যা হচ্ছে আমার 12 নম্বর এমসিকিউ। এর বাইরে আই এম দ্য স্টেট এই কথাটা কে বলেন? ষোড়শ লুই। এটা হচ্ছে 13 নম্বর এমসিকিউ। আমরা আশা করতে পারি আমাদের পরীক্ষায় যে এমসিকিউগুলো আসবে বেসিক্যালি সেই এমসিকিউগুলো হচ্ছে এই যে আমার হচ্ছে যে 13টা 14টা বা 15টা যে পয়েন্ট আলাপ করলাম তার মধ্যেই আসবে বলে আমরা বিশ্বাস করি। তো পাশ করে সাথেই থাকবেন। এখন আমরা চলে যাই একটা এক্সক্লুসিভ এমসিকিউতে, যার মাধ্যমে আমরা আমাদের এই আলোচনাটা শেষ করব। লেটস গো ফর দ্যাট। সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের সময় মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণা, ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান, যেটাকে অনেক নামে ঢাকা হয়, সেটা আসলে কোন আদর্শের উপরে ভিত্তি করে প্রতিষ্ঠা হয়? সেটা হচ্ছে সাম্য, মৈত্র, স্বাধীনতা। মানে এইখানে একটা বিষয় যেটা আমরা আগে আলাপ করি নাই, তারপর আমাদেরকে মনে রাখা দরকার যে ফরাসি বিপ্লব কিন্তু একটা কমন থিম ছিল, কমন স্লোগান ছিল। সেই স্লোগান হচ্ছে সাম্য, মানে সবার সমান হবে, মৈত্রী, সবাই হবে ব্রাদারহুড বা ব্রাদার, এবং স্বাধীনতা, সবাই হবে স্বাধীন। এই 3টা শব্দের যে স্লোগান সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, এই স্লোগানের উপরে ভিত্তি করেই ফরাসি বিপ্লবটা সংগঠিত হয় এবং এর উপরে ভিত্তি করেই ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান বা মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাটি হচ্ছে কি হয়? ঘোষণাটি হচ্ছে জারি হয়। তো এই ছিল আমাদের ফরাসি বিপ্লবের আলোচনা। তো আমরা আশা করি এবং বিশ্বাস করি পাশ করি অ্যান্টিবায়োটিকের হিস্ট্রি সেকেন্ড পেপারে এই যে আমরা শিল্প বিপ্লবটি এই যে ফরাসি বিপ্লব আলোচনা করলাম, এই ফরাসি বিপ্লব থেকে এই প্রশ্নগুলি আমরা আমাদের সামনে যে পরীক্ষাটি আছে সেই পরীক্ষাটিতে পেয়ে যাব।